মেইনলি রিয়েল গ্যাস আছে। প্রপার্টিজ অফ গ্যাস পড়বো আমরা। গ্যাসিয়াস স্টেট, চ্যাপ্টারের নাম হলো গ্যাসিয়াস স্টেট। এখানে যে তিনটে প্রপার্টি নিয়ে মেইনলি আলোচনা হবে, গ্যাসের প্রেসার, ভলিউম, টেম্পারেচার এবং তাদের মধ্যে রিলেশন। প্রেসার, ভলিউম, টেম্পারেচার এন্ড তাদের মধ্যে রিলেশন। প্রেসারের কথা বলি, অ্যাটমসফেরিক প্রেসারটাকে 1 atm হিসেবে ধরা হয়। 1 atm মানে 76 সেন্টিমিটার মার্কারির প্রেসার। এটার ভ্যালু হচ্ছে 1 atm প্রেসার P is equal to, আমরা জানি P is equal to HDG, height into density into অভিকর্ষজ ত্বরণ যেটা G। তাহলে হাইটটা 76 সেন্টিমিটার into density 13.6 into 981, এত ডাইন আসবে পার সেমি স্কয়ার। এটার ভ্যালু আসবে 1.013 10 to the power 6 ডাইন পার সেমি স্কয়ার is equal to 1.013 into 10 to the power 5 নিউটন পার মিটার স্কয়ার or পাস্কাল। তাহলে 1 atm কে ডাইনে মানে সিজিএস এ কনভার্ট করলে এটা আসবে, আর এসআই তে কনভার্ট করলে 1.013 10 to the power 5 নিউটন পার মিটার স্কয়ার আসবে। আর একটা ইউনিট আছে বার। 1 atm is equal to 1.013 bar and 760 টর্ক। এই রিলেশনগুলো মাথায় রেখো। এটিএমটা মেইনলি এটিএম এই সব কাজ হয়ে যাবে, তবু যদি ডিফারেন্ট টাইপস অফ আলাদা আরো অন্যান্য ইউনিটগুলো ইউজ করে তখন তোমরা এগুলোকে কনভার্ট করে নিতে পারবে। এই রিলেশনগুলো জানলে তবেই পারবে এবং কিভাবে এগুলো আসছে সেটাও জেনে রাখা উচিত। ভেরি সিম্পল, এটা কিছুই ঝামেলা কিছু নেই। বয়েলস লটা বলা হচ্ছে, ধরো n মোল একটা গ্যাস T কেলভিন টেম্পারেচারে রাখা হচ্ছে। n মোল গ্যাস T কেলভিন টেম্পারেচারে আছে, তাহলে তার V ভ্যারিজ অ্যাজ 1/P, মানে যত প্রেসার বেশি হবে তত ভলিউম কম হবে। কিন্তু আমরা সবাই জানি চাপ যত বাড়াবো ভলিউম তত কম হবে। V varies as 1/P when n and T are constant. এখান থেকে লিখতে পারি V is equal to K into 1/P, that is PV is equal to K. That means product of pressure and volume at constant temperature and constant mass of gas, এদের প্রোডাক্টটা কনস্ট্যান্ট হয়। তাহলে একটা গ্যাস দুটো ডিফারেন্ট কন্ডিশনে যদি থাকে, তাদের টেম্পারেচার সেম, তাদের মোল নাম্বার সেম, তাহলে P1 V1 is equal to P2 V2 হবে। তোমরা যারা পড়েছো তারা একটা মাস পড়েছিলে, তাহলে মোল নাম্বার কনস্ট্যান্ট হলে মাসটাও কনস্ট্যান্ট হবে। 1 মোল মানে 1 মোল CO2 গ্যাস মানে 44 গ্রাম, তাহলে 2 মোল মানে 88, তার মানে মোল নাম্বার থেকে মাস বের করা যায়, তাহলে মোল কনস্ট্যান্ট হলে মাসটাও কনস্ট্যান্ট হবে। এটা ছিল বয়েলস ল। বয়েলস ল এর গ্রাফগুলো কেমন ছিল? P ভার্সেস V, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা ছিল। PV ভার্সেস P, এটা প্লট করলে কি আসবে? প্যারালাল টু P অ্যাক্সিস, মানে PV তো কনস্ট্যান্ট, চাপ বাড়াও আর কমাও PV এর কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? আর একটা করা যেতে পারে log P ভার্সেস log V। log P ভার্সেস log V কিভাবে করব আমরা তো জানি।
PV is equal to K or constant, that is log P plus log V is equal to log K. That is, we can write log P is equal to minus log V plus log K. মাইনাসটাকে -1 দিয়ে মাল্টিপ্লাই করা আছে ভাবতে পারি। আমরা জানি y is equal to mx plus c, তোমরা জানো তো y is equal to mx plus c একটা স্ট্রেট লাইনের সমীকরণ। y is equal to 4x plus 3 ক্লাস 9 এ পড়েছিলে না, এরকম একটা গ্রাফ পাবে। তাহলে এখানে কিন্তু m টা এখানে পজিটিভ ছিল বলে এদিকে আছে, তাহলে নেগেটিভ আসছে, তাহলে এটা নেগেটিভ স্লোপ দেখা এরকম আসবে। এদিকে log b প্লট করো, এদিকে log v প্লট করো। এর যে অ্যাঙ্গেলটা এটা হবে 135 ডিগ্রি, কারণ তোমরা যারা স্ট্রেট লাইন পড়েছো তারা জানো স্লোপ y is equal to mx plus c মানে m টা স্লোপ, m টা স্লোপ is equal to tan theta, স্লোপ is equal to tan theta is equal to কত আসছে এখানে -1। tan theta এর ভ্যালু 45 ডিগ্রি হলে 1 আসে, আর 180 ডিগ্রি -45 ডিগ্রি হলে -1 আসে, তাহলে থিটা আসবে 135 ডিগ্রি। তাহলে log p ভার্সেস log v টাও আমরা বের করে নিতে পারলাম। এটা আমরা স্ক্রিনশট নিয়ে নেব, সবাই স্ক্রিনশটটা নিয়ে নাও, ঠিক আছে। আর একটা গ্রাফ করাবো এটার পর, আরো দুটো গ্রাফ করাবো। দেখো ভালো করে, আর একটা করব PV স্কয়ার ভার্সেস V। PV স্কয়ার ভার্সেস V যদি করি, PV is equal to K, এটা কিভাবে করব? PV is equal to K, PV স্কয়ার পেতে গেলে or PV স্কয়ার is equal to K into V, or তার মানে এখানে কি পাচ্ছি y is equal to mx plus 0, তার মানে এটা আসবে এরকম pv স্কয়ার, এদিকে v প্লট করলে চলে আসবে pv স্কয়ার ভার্সেস v টা চলে আসছে এটা। ক্লিয়ার? pv স্কয়ার ভার্সেস v টা চলে আসছে এরকম একটা স্ট্রেট লাইন, পজিটিভ স্লোপ, আর কোনো ইন্টারসেপ্ট নেই, পাসিং থ্রু অরিজিন। c এর ভ্যালু 0 হলে এটা অরিজিন দিয়ে পাস করবে অলওয়েজ। কিন্তু এই গ্রাফটাকে যদি আমি একটুখানি অন্যভাবে করার চেষ্টা করি, দেখো সেটা একটুখানি জটিলতা সৃষ্টি করবে। পিভি স্কয়ার ভার্সেস যদি পি দিতাম, যদি পি প্লট করতে দিতাম, কি হতো দেখো। আমরা জানি পিভি ইজ ইকুয়াল টু কে, দ্যাট ইজ পিভি স্কয়ার ইজ ইকুয়াল টু কেভি, ভি দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে ভি ইজ ইকুয়াল টু কে বাই পি বসাবো, তাহলে পিভি স্কয়ার ইজ ইকুয়াল টু কে ইনটু কে বাই পি। তাহলে এখানে কি হলো, এটাকে কে স্কয়ার করে দিই, এটা কি হলো y is equal to এটা p ভার্সেস p বলা আছে, y is equal to m by x, মানে এরকম আসছে, y is equal to mx আসছে না ডাইরেক্ট। যখন এই রকম রিলেশনটা আসবে তখন গ্রাফটা কিন্তু এরকম হবে। দেখো p is equal to k, তো p ভার্সেস v, p ভার্সেস v করলেও এই রিলেশনটা আসছে, দেখো p is equal to k into 1 by v, দেখতে পেয়েছো? তাহলে একই রকম গ্রাফ আসবে এই রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা pv স্কয়ার ভার্সেস p। কিন্তু যদি এটাই pv স্কয়ার ভার্সেস, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটাই যদি pv স্কয়ার ভার্সেস 1 বাই p হতো, দেখো এখানে পুরো 1 বাই p টাকে নিয়ে নিচ্ছি, তাহলে y is equal to mx, এটা কিন্তু অরিজিন দিয়ে যাওয়া একটা স্ট্রেট লাইন আমরা পেতাম। গট ইট? আই থিংক ইউ গট ইট। ওকে, ঠিক আছে। তাহলে এটারও স্ক্রিনশট নিয়ে নাও। বয়েলস ল এর গ্রাফগুলো মোটামুটি হয়ে গেল, একটা ডিফারেন্ট টেম্পারেচারের গ্রাফ করিয়ে নেব। টেম্পারেচার তো কনস্ট্যান্ট, ডিফারেন্ট টেম্পারেচারে কি রকম গ্রাফগুলো আসবে দেখ।
ধরো এরকম তিনটে গ্রাফ আছে P ভার্সেস V, T1 T2 T3 তিনটে টেম্পারেচার দেওয়া আছে। তাহলে এদের মধ্যে রিলেশন কি? T1 is equal to T2 is equal to T3, T1 greater than T3 greater than T2, T1 greater than T2 greater than T3 and T3 greater than T2 greater than T1। কোনটা ঠিক, কোন রিলেশনটা ঠিক? এটা বুঝতে গেলে আমাদেরকে একটুখানি সহজ করে আমি বুঝে নিয়ে একটাকে কনস্ট্যান্ট করে দেবো। টেম্পারেচার তো চেঞ্জ হয়ে হয়ে তিনটে গ্রাফ পাওয়া গেছে, ধরো আমি পিটাকে কনস্ট্যান্ট করে দিলাম, এরকম একটা লাইন, বা তুমি ভার্টিক্যাল লাইন, একটা হরিজন্টাল বা ভার্টিক্যাল লাইন টানো। তাহলে কনস্ট্যান্ট প্রেসার, ঠিক আছে, এখানে আমি দেখতে পাচ্ছি এর ভিটা বেশি কম, এইটার ভিটা ম্যাক্সিমাম, মানে ভিটা বেড়েছে, ভিটা বেড়েছে, ভিটা বেড়েছে। দেখো পি কনস্ট্যান্ট, এই লাইনটা ধরে শুধু ভাববো, আর কোথাও ভাববো না। পিটা এখানেও যা, এখানেও তাই, এখানেও তাই, তিনটে লাইনের ক্ষেত্রে পিটা সেম, তিনটে লাইনের ক্ষেত্রে কিন্তু পি ভ্যালুটা সেম। তাহলে পি ভ্যালুটা যদি তিনটে লাইনের ক্ষেত্রে সেম হয়, আমি দেখতে পাচ্ছি এটার ভি তো লেফট টু রাইট বাড়ছে, তাহলে ভি এর ভ্যালুটা যদি বাড়ে, ভি এর ভ্যালুটা যদি বাড়ে, তার মানে আমি বলতে পারি এটার ভি ম্যাক্সিমাম, এটা ভি ম্যাক্সিমাম এই তিনটের মধ্যে, এটার ভি মিনিমাম। তাহলে ভি ম্যাক্সিমাম কখন হবে? টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়ে, এই দুটো কনসেপ্ট আমাদের আছে। তাহলে এটা ভি ম্যাক্স যদি হয়, টিটাও ম্যাক্সিমাম হবে, মানে T3 টা বেশি, T1 টা কম, এটা হবে অপশন। ক্লিয়ার? এইভাবে এগুলোকে সলভ করতে হয়। নিশ্চয়ই বুঝতে পেরেছো? কোনো অসুবিধা হওয়ার কথা নয়, যদি থাকে বলো। বুঝলাম? এবার আসবো চার্লসেস ল। চার্লস লতে কি বলা হয়েছে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোন একটা গ্যাসের ভলিউম যে 0 হবে এরকম কোনো ব্যাপার নেই, 0 নাও হতে পারে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোন একটা গ্যাসের ভলিউম V0, টেম্পারেচার যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানো হয়, তাহলে এটা ইনিশিয়াল 0 ডিগ্রি সেন্টিগ্রেডের ভলিউমের 1/273 টাইমস বাড়বে। 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যা ভলিউম, 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালে 0 ডিগ্রি ভলিউমের 1/273 গুণ বাড়বে। 2 ডিগ্রি সেন্টিগ্রেডে তাহলে ভলিউম কত হবে? এতটা বাড়বে, তাহলে হবে কত? V0 প্লাস V0 বাই 273। 2 ডিগ্রি সেন্টিগ্রেডে কত হবে? V0 প্লাস V0 ইনটু 2/273। 3 ডিগ্রি সেন্টিগ্রেডে কত হবে? V0 প্লাস V0 ইনটু T/273। এগুলো সব তোমরা বেশিরভাগ জনই জানো। মাইনাস T ডিগ্রি সেন্টিগ্রেডে কত হবে? V0 মাইনাস V0 ইনটু T/273। এবং মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াসে কত হবে? V0 মাইনাস V0 ইনটু 273/273 ইজ ইকুয়াল টু 0। এই মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াসে ভলিউমটা 0 হয়ে যাচ্ছে, এটাকেই বলা হয় অ্যাবসলিউট টেম্পারেচার, যার নিচের উষ্ণতা কল্পনা করাও সম্ভব নয়, তাই এটাকে বলা হয় পরম উষ্ণতা বা অ্যাবসলিউট টেম্পারেচার। এখন তোমরা এটাও জানো যে মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াসটাকে 0 ধরে কেলভিন স্কেল তৈরি হয়েছিল। কেলভিন স্কেল মানে মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুইভ্যালেন্ট টু 0 কেলভিন। বাকি প্রতি 1 ডিগ্রি গ্যাপটা, যেমন 1 ডিগ্রি সেলসিয়াসের যা গ্যাপ হয়, কেলভিনের ক্ষেত্রেও 1 ডিগ্রি গ্যাপটা 1 কেলভিনের সঙ্গে সমান করেই করা হয়েছিল। তাহলে এরপর থেকে আমাকে মাথায় রাখতে হবে মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস মানে 0 কেলভিন যদি ধরা হয়, তার মানে সেলসিয়াসে কোন একটা টেম্পারেচারের ভ্যালুর সাথে 273 অ্যাড করে দিলে কেলভিনের ভ্যালুটা আমরা পাবো। তাহলে T ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু T প্লাস 273 কেলভিন। এটাকে আমি ক্যাপিটাল T কেলভিন ধরে নিলাম। ক্যাপিটাল T এমনি একটা মানে কনভেনশন অনুযায়ী সেন্টিগ্রেড টেম্পারেচারটাকে স্মল t দিয়ে সাধারণত লেখা হয়, আর কেলভিনের টেম্পারেচারটাকে
ক্যাপিটাল টি দিয়ে লেখা হয়। ওকে, এই জায়গাটা ক্লাস 10 এর ব্যাপার। যারা মেইনলি যারা বাংলা বোর্ডের স্টুডেন্ট তারা এটা পরিষ্কারভাবে জানো, যারা অন্য বোর্ডের তারা জানো না, তাই আমি এটা বলে দিলাম। এটা স্ক্রিনশট নিয়ে নাও, খুব সহজ, খুবই সহজ। এটা একদম প্রিলিমিনারি, মানে এই চ্যাপ্টারের মেইন জায়গায় আমরা এখনো ঢুকিনি। চলে আসুন এবার এটাকে যদি এইভাবে করা হয়, চার্লসের সূত্রটাকে একটা অন্য রূপ দেবো। ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেডে ভলিউম V0 সিসি, T1 ডিগ্রি সেলসিয়াসে আমি ভলিউম ধরলাম V1, তাহলে V1 ইজ ইকুয়াল টু কি হবে? V0 প্লাস V0 ইনটু T1 বাই 273। আমরা একটু আগে করলাম, V0 তার সাথে যোগ হবে কত? V0 এর T1 বাই 273 টাইমস বাড়বে, তাহলে বেড়ে কত হবে যোগ করে দেবো। V0 কমন নাও, এখানে এলো, উপরে আসছে T1 প্লাস 273 বাই 273। এটাকে যদি আমি ক্যাপিটাল টি ধরি, দেখতে পাচ্ছ এটা সেন্টিগ্রেডের টেম্পারেচারকে 273 দিয়ে অ্যাডিশন করলে, 273 অ্যাডিশন করলে ওটা কেলভিনে আসে, তাহলে V0 বাই 273 রইলো ইনটু এখানে একটা ক্যাপিটাল T1 এলো। অ্যাকর্ডিংলি T2 ডিগ্রি সেন্টিগ্রেডে সাপোজ এর ভলিউম হলো V2, তাহলে V2 ইজ ইকুয়াল টু কি হবে? V0 প্লাস V0 into T2 by 273 is equal to V0 into T2 plus 273 by 273 is equal to V0 into capital T2 by 273। একটা জিনিস খেয়াল করে দেখো, আমি এখান থেকে তাহলে লিখতেই পারি এই ইকুয়েশনটা থেকে, এখানে কি আসছে? V1 is equal to এটা, তাহলে V1 by T1 এটাকে এদিকে নিয়ে এলাম is equal to V0 by 273। তাহলে এই ইকুয়েশনটা থেকে লিখতে পারি V2, এখানে কি হলো? V2 is equal to V0 D2 by 273। তাহলে এখান থেকে লিখতে পারি V2 by T2 is equal to V0 by 273। এবার যদি T3 দিয়ে করি তাহলে V3 by T3 is equal to V0 by 273 আসবে, এটা একটা কনস্ট্যান্ট আসছে। তাহলে আমরা কি পেলাম? V1 by T1 is equal to V2 by T2 is equal to, এইভাবে চলবে, is equal to একটা constant। Therefore we can write V by T, মানে V আর T এর কেলভিনে টেম্পারেচার এন্ড ভলিউম এর রেশিওটা একটা কনস্ট্যান্ট, K একটা কনস্ট্যান্ট, that is V is equal to KT। और এটাকে আমরা এইভাবে লিখতে পারি, और এটাকে আমরা এইভাবে লিখতে পারি, और এইভাবে লেখা যায় দুটো কন্ডিশনে V1 by T1 is equal to V2 by T2। এটা হলো কেলভিন স্কেলে একটা ডিফারেন্ট ফর্ম অফ চার্লসেস ল। ঠিক আছে, so now you can take the screenshot। Okay, if you are facing any problem please tell me। নেক্সট, এবার এটার গ্রাফগুলো আমরা আঁকবো। এটার যদি গ্রাফগুলো আঁকি কিরকম হবে দেখো। এটার যদি গ্রাফগুলো আঁকি V ভার্সেস T, আমরা জানি V is equal to KT, আমরা জানি V is equal to KT, তাহলে Y is equal to mx plus c, y is equal to nx plus c, theta 0,
তার এটা স্ট্রেট লাইন, এর কোনো ইন্টারসেক্ট পাওয়া যাবে না। এবার যদি কেউ বলে স্যার আপনি এটা আঁকুন, V versus T in degree Celsius, এটার ফর্মুলা কি? V is equal to V0 into T by 273 plus V0, এই মাত্র করলাম, এটাকে একটু জাস্ট জায়গাটা অদল বদল করে দিয়েছি। তাহলে Y is equal to mx, m টা কত? V0 by 273 প্লাস c, তাহলে এটা অরিজিন দিয়ে যাবে না, এই রকম হবে, খুব ভালো করে বুঝবে। এটা হলো ইন্টারসেপ্ট, এটার ভ্যালুটা কত হচ্ছে? V0, রাইট? এটাকে যদি এক্সট্রাপোলেট করা হয়, এখানে ভলিউমটা 0 হচ্ছে, কত ডিগ্রি সেন্টিগ্রেডে ভলিউম 0 হয়? -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই পয়েন্টটা হলো -273 ডিগ্রি সেলসিয়াস। বোঝা গেছে? তাহলে কেলভিন স্কেলে যে গ্রাফটা আসবে সেটা কিন্তু ওখানে আসবে না, এখানে এটাই 0, মানে কেলভিনে এইখানটা থেকে যদি শুরু করো সেই একই গ্রাফ আসবে। তার মানে 0 কেলভিন, এটা তো 0 কেলভিন ইজ ইকুয়াল টু -273 ডিগ্রি সেলসিয়াস, কম্পেয়ার করে দেখিয়ে দিলাম। ক্লিয়ার? যদি এরকম করে এরকম একটা গ্রাফ দেয়, you can take the screenshots time to time. যদি এরকম একটা গ্রাফ দেওয়া হয়, ধরো একটা P1 P2 P3, এদিকে টেম্পারেচার, এদিকে ভলিউম, এদিকে টেম্পারেচার ইন কেলভিন। অ্যাকচুয়ালি চার্লস লতে প্রেসার এন্ড মোল অফ গ্যাস এই দুটো কনস্ট্যান্ট, গ্যাসের মোল নাম্বার আর প্রেসারটা এই দুটো কনস্ট্যান্ট থাকে চার্লস লতে, রাইট? যদি এই দুটো কনস্ট্যান্ট থাকে তাহলে আমি বুঝবো কি করে P1 P2 P3 এর মধ্যে রিলেশনটা কি? ধরো অপশন দেওয়া আছে P1 equals to P2 equals to P3, অপশন দেওয়া আছে P1 greater than P2 greater than P3, और একটা অপশন দেওয়া আছে P1 greater than P3 greater than P2, और एक ऑप्शन দেওয়া আছে P3 greater than P2 greater than P1, এই চারটে অপশন ধরো দেওয়া আছে। সো হাউ ক্যান ইউ সলভ ইট? আমি তোমাদেরকে বলেছিলাম এটাকে এইগুলোকে করতে গেলে কি করতে হয়, তোমাদেরকে একটা হরাইজন্টাল বা ভার্টিক্যাল লাইন টানতে হবে। ধরো আমি একটা হরাইজন্টাল লাইন টানলাম, আচ্ছা ভার্টিক্যাল লাইনই টানলাম, এই লাইনটার সিগনিফিকেন্স কি? এই পয়েন্টে তিনটেরই টেম্পারেচার সেম, টেম্পারেচারটাকে সেভ করে দিচ্ছি, এদিকে তো টেম্পারেচার বাড়া কমা হয়, তাহলে লাইনটাকে এখানে ফিক্স করে দিলাম, মানে ডান দিক বাঁ দিকে যাচ্ছে না, মানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট। তাহলে এটা ভলিউমটা উপরের দিকে আছে, ভলিউম তো উপরের দিকে যায়, নিচের দিকে কমে, উপরের দিকে বাড়ে, নিচের দিকে কমে, তাহলে এটার ভি ম্যাক্স, এটার ভি মিনিমাম। এবার আমরা জানি যত ভি যত বেশি হবে প্রেসার তত কম হবে, তাহলে P1 টা সবচেয়ে কম, P3 টা সবচেয়ে বেশি। ভি ম্যাক্সিমাম মানে প্রেসার মিনিমাম, তাহলে P1 টা মিনিমাম, ভি মিনিমাম মানে প্রেসার ম্যাক্সিমাম, মানে P3 টা ম্যাক্সিমাম। ক্লিয়ার? এই ধরনের প্রশ্ন বিভিন্ন রকম আসতে পারে, ইউ ক্যান টেক দ্য স্ক্রিনশট। তো এবার আমরা চাপের সূত্রটা পড়ব। চাপের সূত্র যখন পড়বো তখন এইভাবে যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে কোনো একটা গ্যাসের প্রেসার কি 0 হয়, তাহলে T1 ডিগ্রি সেন্টিগ্রেডে একদম আইডেন্টিক্যাল টু চার্লস ল। তাহলে T1 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি প্রেসার P1 হয়, P1 ইজ ইকুয়াল টু হবে
P0 plus P0 into T1 by 273. That means একবারে করছি আমি P0 by 273 into capital T1. T2 ডিগ্রি সেলসিয়াসে P2 হলে P2 is equal to আসবে P0 by 273 into T2. That is P1 by T1 is equal to P0 by 273. একই রকম ভাবে P2 by T2 is equal to আসবে P0 by 273. ইকুয়েশনের ধরন দেখেই বুঝতে পারছি এখানে কনস্ট্যান্ট হবে কি, এখানে কনস্ট্যান্ট হবে ভলিউম and number of moles মানে মাস, ভলিউম and number of moles এই দুটো কনস্ট্যান্ট, ভলিউম and number of moles এই দুটো জিনিস কনস্ট্যান্ট হবে। ক্লিয়ার? ভলিউম and number of moles কনস্ট্যান্ট হবে। ওকে, তাহলে এখানে আলটিমেটলি আসবে এগুলো কনস্ট্যান্ট। এখানে আসবে P1 by T1 is equal to P2 by T2 is equal to P0 by 273. এটা একটা কনস্ট্যান্ট। বুঝে গেছে? একটা গ্যাসের দুটো ডিফারেন্ট কন্ডিশনে আমি লিখতে পারি P1 by T1 is equal to P2 by T2. শর্ট ফর্মে লিখতে পারি P by T is equal to constant. That is P is equal to KT. ওকে, এটা গেল চাপের সূত্র। এবার এর গ্রাফগুলো একদম V ভার্সেস T এর যা গ্রাফ, P ভার্সেস T এর গ্রাফ সেম হবে। There will be no change, there will be no difference. এবার কম্বিনেশন যদি করি আমরা, কম্বিনেশন যদি করি এই তিনটে, যদি কম্বিনেশন অফ গ্যাস লস, কম্বিনেশন অফ গ্যাস লস V values as 1 by P when N and T are constant according to Boyle's law. V values as T when N and P are constant according to Charles' law. And V varies as N according to Avogadro's law when temperature and pressure are constant. So combining these three we get V varies as NT by P when NT, P, V all are variables. এটা বুঝলাম। That is V is equal to K into NT by P. এবার K টাকে পরবর্তীকালে R দ্বারা রিপ্লেস করা হবে, তাহলে V is equal to পেলাম nRT by P, or PV is equal to nRT. এটা হচ্ছে ইউনিভার্সাল গ্যাস ইকুয়েশন। দিস ইজ ইউনিভার্সাল গ্যাস ইকুয়েশন। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এটাকে ডিফারেন্ট ফর্মে আমি কনভার্ট করব এখন। দেখো ভালো করে, রকম ভাবে করা যেতে পারে। দেখো একটু, তাহলে PV is equal to N মানে মোল, মোল মানে মাস অফ গ্যাস বাই মলিকুলার মাস অফ গ্যাস, M by M RT. M is equal to mass of gas, capital M is equal to molecular mass of gas. এটাকে আরো কনভার্ট করা যাবে। এটা একটা ফর্ম পেলাম, 2 নম্বর ফর্ম P is equal to M by V into RT by capital M. D is equal to M by V তোমরা জানো, or লিখতে পারি P is equal to DRT by M, or এটাকে এইভাবে লিখতে পারি M molecular mass is equal to
dRT/P। ক্লিয়ার? এটা হলো মলিকুলার মাস বের করতে পারবো। মনে রাখতে হবে এই প্রেসারটা, দিস প্রেসার ইজ দ্য প্রেসার অফ ড্রাই গ্যাস। ড্রাই গ্যাসের প্রেসার এটা। দিস ইজ দ্য প্রেসার অফ গ্যাস ইন ড্রাই স্টেট। যদি গ্যাসটার মধ্যে কোনো ভেপার থাকে, গ্যাসটার মধ্যে যদি ময়েশ্চার থাকে, তাহলে কিন্তু ওটাকে বাদ দিতে হবে। আমি বলে দিচ্ছি, প্রেসার অফ gas including moisture or involving moisture এটা যদি PT হয়, pressure of moisture যদি PS হয় and pressure of gas যেটা ড্রাই গ্যাস, এটা যদি PG লিখি, that means PT হবে PG প্লাস PS। ওইখানে যে টোটাল প্রেসারটার কথা বলা হচ্ছে, সেটা টোটাল প্রেসার মানে হলো গ্যাসের প্রেসার প্লাস স্টিমের প্রেসার, PS ময়েশ্চার স্টিম ধরে নিলাম, that is PG is equal to আসবে PT minus PS। মানে ড্রাই গ্যাসের প্রেসার দেওয়া না থাকলে তোমাকে ওটা ক্যালকুলেট করে বসাতে হবে, এটা যেন মাথায় থাকে। Clear? This is the most important part you will have to remember in order to solve the numerical problems. ওকে, তাহলে আমরা এখন যেটা পড়বো সেটা মোস্ট ইন্টারেস্টিং পার্ট, এবং এটা সবথেকে ইম্পর্টেন্ট পার্টও বটে। সেটা হলো পার্শিয়াল প্রেসার। পার্শিয়াল প্রেসার বাংলায় বলা হয় অংশ চাপ। অংশ চাপ কিরকম? একটা পাত্রে ধরো, একটা কন্টেনারের মধ্যে A আর B আছে, ব্ল্যাকটা হলো A আর এই ব্লু কালারটা হলো ধরো B। A আর B মিলিয়ে ধরো চাপ দিচ্ছে P। টোটাল A আর B মিলিয়ে যে চাপটা দিচ্ছে সেটা P। তাহলে সাপোজ এখানে B আর নেই, শুধু A একা আছে, তখন A এর প্রেসারটা ধরলাম PA। আর B যদি একা থাকে এই পাত্রের মধ্যে একই কন্ডিশনে, শুধু এটাকে বের করে নিলে, তখন সেটা যদি PB হয়, তাহলে P is equal to PA plus PB, প্রোভাইডেড যে দুটো কন্ডিশন, এক টেম্পারেচারটা কনস্ট্যান্ট হবে, মানে উষ্ণতাটা স্থিরই থাকবে, অ্যান্ড 2 নম্বর কন্ডিশন A and B আর নন রিয়াক্টিং। A আর B নিজেদের মধ্যে রিয়াকশান করবে না, রিয়াকশান করলে তো সব চেঞ্জ হয়ে যাবে। নন রিয়াক্টিং, A আর B নিজেদের মধ্যে বিক্রিয়া করবে না এবং টেম্পারেচারটা ওদের মধ্যে কনস্ট্যান্ট থাকবে। তাহলে এইটাকে বলা হয় পার্শিয়াল প্রেসার। PAটা হলো পার্শিয়াল প্রেসার অফ A অ্যান্ড PBটা হলো পার্শিয়াল প্রেসার অফ B। তাহলে কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো একটা পাত্রে, কোনো একটা কন্টেনারে যদি একাধিক গ্যাস মলিকিউল থাকে, তাহলে তারা ওই গ্যাস মলিকিউলগুলো সবাই মিলে পাত্রের দেওয়ালে যে প্রেসারটা ক্রিয়েট করে, সেটা যদি টোটাল প্রেসার হয়, সেটাকে বলা হয় টোটাল প্রেসার। এবার A গ্যাসটা বা B গ্যাসটা, মানে কোনো একটা উপাদান একা একা যখন ওই পাত্রটাতে একই কন্ডিশনে থাকবে, তখন তার প্রেসারটা অবশ্যই আগের থেকে কম হবে, টোটাল প্রেসারের থেকে কম হবে।
ওটাই হলো ওই কম্পোনেন্টটার বা ওই উপাদানটার অংশ চাপ। ওয়ান্স এগেন আই ওয়ান্ট টু রিপিট, একটা পাত্রে ধরো এ এবং বি সি ডি যা খুশি অনেক কিছু আছে, এদের টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে এবং এরা নন রিঅ্যাক্টিং হতে হবে, এরা নিজেদের মধ্যে রিঅ্যাকশান করবে না, এটা হতে হবে, এরা নিজেদের মধ্যে রিঅ্যাকশান করবে না। এরকম যদি হয় তাহলে তারা সবাই মিলে পাত্রের সারফেসে, ভেতরের দিকে সারফেসে যে চাপটা দেবে সেটা হলো টোটাল প্রেসার বা মোট চাপ। এবার কোনো একটা উপাদান যদি একা একা থাকে, কোনো একটা কম্পোনেন্ট যদি একা একা থাকে, তখন সে যে চাপটা দেবে সেটা হলো ওই কম্পোনেন্টের বা ওই উপাদানের অংশ চাপ। ক্লিয়ার? এবং অংশ চাপের যোগফল সর্বদা মোট চাপের সঙ্গে সমান হবে অ্যাকর্ডিং টু ডাল্টন। অ্যাকর্ডিং টু, এটা হচ্ছে ডাল্টনের সূত্র, ডাল্টনের অংশ চাপের সূত্র। দিস ইজ দ্য ল অফ পার্সিয়াল প্রেসার বাই ডাল্টন। ক্লিয়ার? এখানে আর একটা রিলেশন, খুব ভালো এবং ইম্পর্টেন্ট রিলেশন আছে, সেটা হচ্ছে টোটাল প্রেসার ইনটু মোল ফ্র্যাকশন অফ এনি গ্যাস। মোল ফ্র্যাকশন, কোনো একটা মিশ্রণে কোনো একটা গ্যাসের মোল ফ্র্যাকশন আর টোটাল প্রেসার যদি মাল্টিপ্লাই করা যায়, মানে গুণ করা যায়, তাহলে পার্সিয়াল প্রেসার আসে। ধরো এক্স ওয়াই জেড তিনটে গ্যাস আমি টি কেলভিন টেম্পারেচারে একটা ক্লোজড কন্টেনারে রেখেছি। এক্স ওয়াই জেড তিনটে গ্যাস টি কেলভিন টেম্পারেচারে একটা ক্লোজড কন্টেনারে রেখেছি। এক্সের মোল, নাম্বার অফ মোল এনএক্স, ওয়াইয়ের নাম্বার অফ মোল, এখানে নিচ্ছি কি নাম্বার অফ মোলস, এনএক্স নিলাম, এটা এনওয়াই, এটা এনজেড। টোটাল, এটাকে এন ধরলাম, এনএক্স প্লাস এনওয়াই প্লাস এনজেড। পার্সিয়াল প্রেসার, এক্স এর ধরলাম পিএক্স, ওয়াই এর পিওয়াই অ্যান্ড জেড এর পিজি। and volume of the container, volume of container ধরলাম V। ক্লিয়ার? তাহলে যখন x একা থাকবে, তখন তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াবে টি কেলভিন টেম্পারেচার? আমরা তো জানি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। তাহলে এক্স গ্যাসের ক্ষেত্রে ইকুয়েশনটা কেমন? এক্স গ্যাস যখন ওই কন্টেনারে একা আছে তখন ইকুয়েশনটা কেমন দাঁড়াবে? পি অফ এক্স ইন্টু ভি, ভিটা তো চেঞ্জ হচ্ছে না, ইজ ইকুয়াল টু এন অফ এক্স, তখন এক্স একা আছে বলে মোলটা শুধু এক্সের মোল, ইন্টু আরটি। সেম ওয়াইয়ের ক্ষেত্রেও পি অফ ওয়াই ইন্টু ভি is equal to n of y RT. P of z into v is equal to n of z into RT. That means আমরা তিনটেকে যদি যোগ করি তাহলে v কমন যাবে, px প্লাস py প্লাস pz, এটা হলো টোটাল প্রেসার। এটাকে যদি পিটি ধরি ইজ ইকুয়াল টু পিএক্স প্লাস পিওয়াই প্লাস পিজেড, কারণ আংশিক চাপ বা পার্সিয়াল প্রেসারের সামেশনটা বা যোগফলটাই হয় টোটাল প্রেসার। তাহলে পিএক্স প্লাস পিওয়াই প্লাস পিজেড ইজ ইকুয়াল টু এনএক্স প্লাস এনওয়াই প্লাস এনজেড আরটি। তাহলে এটার জায়গায় আমি লিখতে পারি দ্যাট মিনস পিটি ইন্টু ভি ইজ ইকুয়াল টু, এটা এনটি ধরে নিলাম, এনটি ইন্টু আরটি। এটা আমরা বুঝতে পারলাম, ঠিক আছে? এটা আমরা একটু বুঝতে পেরেছি। তাহলে এটাকে আমি একটু অন্য কালার ইউজ করে আমি এটাকে করে দিই।
এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন, এটা 3 নম্বর ইকুয়েশন, এটা 4 নম্বর ইকুয়েশন। তাহলে 1/4 করব, 1/4 করলে ভি কেটে যাচ্ছে, তাহলে পিএক্স বাই পিটি 1/4, 1 নাম্বার ইকুয়েশন নাম্বার 1 বাই ইকুয়েশন নাম্বার 4 করলাম। তাহলে এটা আসছে পিএক্স বাই টোটাল প্রেসার পিটি is equal to nx by total mole. That means px is equal to মানে partial pressure of x is equal to মোল x এর মোল বাই টোটাল মোল, মানে এটাকে মোল ফ্র্যাকশন বলা হয়, x of x, মানে মোল ফ্র্যাকশনকে x দিয়ে লেখা হয় x of x ইন্টু টোটাল প্রেসার পিটি। একইভাবে 2/4 ইকুয়েশন করলে আসবে px py is equal to মোল ফ্র্যাকশন অফ y ইন্টু টোটাল প্রেসার। একইভাবে 3/4 করলে আসবে pz is equal to x of z into pt. ওকে, সো আলটিমেটলি আমরা কি পেলাম? পার্সিয়াল প্রেসার ইজ ইকুয়াল টু মোল ফ্র্যাকশন ইন্টু টোটাল প্রেসার। পার্সিয়াল প্রেসার ইজ ইকুয়াল টু মোল ফ্র্যাকশন ইন্টু টোটাল প্রেসার, ইট ইজ এস্টাবলিশড। আর একটা অ্যামাগার সূত্র আছে, সেই সূত্রটাও এখানে একইভাবে প্রমাণ করা যায়, সেটা করার দরকার নেই, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও। যেটা আমি বলছিলাম সেটা হলো partial volume is equal to total volume into mole fraction, একই রকম। ওকে, এবার এর উপরে একটা নিউমেরিক্যাল প্রবলেম করা যাক। ধরো 20% এয়ারে 20% অক্সিজেন আছে অ্যান্ড বাকিটা নাইট্রোজেন গ্যাস আছে। বাই মাস at 0 degree centigrade and 1 atm pressure, 0 degree centigrade টেম্পারেচার এবং 1 atm প্রেসারে 20% অক্সিজেন এবং N2 আছে 80% বাই মাস। তাহলে ক্যালকুলেট পার্সিয়াল প্রেসার অফ O2 অ্যান্ড পার্সিয়াল প্রেসার অফ N2 কত, এরকম একটা কোশ্চেন দেওয়া হয়েছে, এটাকে আমাকে করতে হবে। তাহলে আমি বলতে পারি যে 100 গ্রাম যদি এয়ার হয়, 100 গ্রাম এয়ার, এর মধ্যে অক্সিজেন আছে O2 আছে 20 গ্রাম অ্যান্ড N2 আছে 80 গ্রাম। তাহলে নাম্বার অফ মোলস অফ O2 কত? 20/32। মোল সংখ্যা কি করে বের করা হয়? মাস বাই টোটাল মাস। এন অফ N2 কি বেরোবে? 80/28। নাইট্রোজেনের মলিকুলার মাস 28, মানে অ্যাকচুয়ালি আসছে 20/7, আর এটা আসছে 5/8। তাহলে মোল ফ্র্যাকশন অফ O2 কি? তোমরা মোল ফ্র্যাকশন জানো? মোল ফ্র্যাকশন মানে মোল বাই টোটাল মোল। মোলটা কত অক্সিজেনের? অক্সিজেনের মোল 5/8 বাই 5/8 প্লাস 20/7, হোয়াট এভার বি দ্য নাম্বার। এক্স অফ N2 কত হবে? 1 মাইনাস এক্স অফ O2, কারণ টোটাল মোল ফ্র্যাকশন সবসময় 1 হয়। যাই হোক, এটাকে ক্যালকুলেশন করেই ফেলি। তাহলে 5/8 বা এখানে আসছে 56, আর এখানে 35 আর 160 195, তাহলে আসছে 5/8 ইন্টু 56/195, 7, 5, মানে 1/5। ক্লিয়ার?
45 19 7/19 ঠিক আছে, ভুল করলাম, এটা 39 7/39 তাহলে এক্স অফ ইন্টু কত হবে 1 - 7/39 ইজ ইকুয়াল টু 32/39 আমরা মোল ফ্র্যাকশন পেয়ে গেলাম। এবার তো কোনো ব্যাপারই নয়, আমাদের কাজ কমপ্লিট। দেখো একটু কিভাবে করব আমরা। তাহলে মোল ফ্র্যাকশন অফ O2 অ্যাকর্ডিং টু ডাল্টনস রুল থেকে যে ডেরিভেশনটা করলাম পার্সিয়াল ভলিউমের মতো করে, পার্সিয়াল প্রেসার ইজ ইকুয়াল টোটাল প্রেসার ইন্টু মোল ফ্র্যাকশন, টোটাল প্রেসার ইন্টু এক্স অফ O2 দ্যাট ইজ পি অফ O2 ইজ ইকুয়াল টু টোটাল প্রেসার কত আছে 1 atm মানে 760 mmHg ইন্টু এক্স অফ O2 কত 7/39 mmHg। ইউ ক্যান ফাইন্ড ইট আউট ইন ATM অলসো। আর পি অফ ইন্টু অ্যাকর্ডিংলি বের করে নাও বা পিটি মাইনাস পি অফ O2 করে দিতে পারো, হয়ে যাবে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। ক্লিয়ার? এর উপর আরও ডিফারেন্ট টাইপস অফ প্রবলেম হয়। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু ইউ। এর উপর একটা স্পেশাল কেস করাবো। দুটো কন্টেনার আছে, দুটোর ভলিউম আলাদা, এদেরকে এইভাবে জোড়া আছে, এখানে স্টপ কক আছে এবং এই মাঝখানের অংশটার ভলিউম নেগলিজিবল। এটা এ কন্টেনার, এটা বি কন্টেনার, এর ভলিউম VA, এর মধ্যে এ রাখা আছে, এ গ্যাস আছে, এর মধ্যে বি গ্যাস আছে, এটার ভলিউম VB, এর মোল নাম্বার NA, বি এর মোল নাম্বার NB। ক্লিয়ার? এদেরকে ফিক্সড টি কেলভিন টেম্পারেচারে রাখা হয়েছে, এটাই কন্ডিশন, এদেরকে ফিক্সড টি কেলভিন টেম্পারেচারে রাখা হয়েছে। তাহলে যখন এই স্টপ ককটা খোলা হয়নি, স্টপ ককটা যখন বন্ধ করা আছে তখন কি অবস্থা? যখন স্টপ কক বন্ধ করা আছে এর প্রেসার ধরলাম, এটার প্রেসার ধরলাম PA যখন খোলা হয়নি, আর যখন খোলা হয়নি এর প্রেসার ধরলাম PB। যেই স্টপ কক খুলে দিলাম এ গ্যাসটা বি গ্যাসের পাত্রে যাবে, এ গ্যাসেও থাকবে, দুটো ভলিউম বেড়ে যাবে। বি গ্যাসটাও এই বি পাত্র এবং এ পাত্র দুটোতেই থাকবে, ফলে ওদের প্রেসারটা কমে যাবে। ভলিউমটা বেড়ে যাচ্ছে মানে প্রেসারটা আলটিমেটলি একটু কমে যাবে। তাহলে প্রেসারটা যদি কমে যায় ফর এ গ্যাস ইকুয়েশনটা হবে PA, সাপোজ ওটা কন্টেনার এখানে যদি স্টপ ককটা খুলে দেওয়া হয়, ধরে নিলাম এ গ্যাসের প্রেসারটা PA থেকে কমে গিয়ে স্মল PA হয়ে যাবে। তাহলে PA ইন্টু আগে কি ছিল? আগে ছিল ক্যাপিটাল PA ইন্টু সেটা VA ভলিউমের মধ্যেই ছিল, রাইট? এখন হয়ে গেছে স্মল PA, ভলিউমটা VA প্লাস VB হয়ে গেছে। বোঝা গেছে? আমরা পড়েছিলাম বয়েলস লতে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে মাস কনস্ট্যান্ট থাকলে, দেখো এখানে মাস কনস্ট্যান্ট, বাইরে কোনো গ্যাস বেরিয়েও যাচ্ছে না, বাইরে থেকে কোনো গ্যাস আসছেও না, টেম্পারেচারও কনস্ট্যান্ট, ফলে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2 লিখতেই পারি। আগে ছিল PA ইন্টু VA ইজ ইকুয়াল টু স্মল PA ইন্টু VA প্লাস VB। দ্যাট মিনস স্মল PA, দ্যাট মিনস পার্সিয়াল প্রেসার আফটার ওপেনিং দ্য নব is equal to PA VA capital PA into capital VA by VA plus VB. Same condition will appear in case of B also. PB into VB, এটা স্টপ কক খোলার আগে ছিল, is equal to ধরো স্মল PB হয়ে গেল ইন্টু ভলিউম তো এখন দুটোর, তাহলে এখান থেকে
partial pressure of B after opening the stopcock is equal to দাঁড়াচ্ছে PB VB by VA plus VB। তাহলে টোটাল প্রেসার সাপোজ ওটা P is equal to PA plus PB after opening the stopcock is equal to এটা আসবে VA plus VB, এখানে কমন চলে যাচ্ছে 1/VA plus VB, PA VA প্লাস PB VB। এটা নিয়ে কোনো সমস্যা নেই। এই আমি বলবো এই কনসেপ্টটা ক্লিয়ার রাখলে এই ধরনের প্রবলেম যেগুলো দেবে সেগুলোতে কারো কোনো সমস্যা হবে না। তোমরা একটা কাজ করো, এটা স্ক্রিনশট নিয়েই নাও, ঠিক আছে? তাহলে এই জায়গাটা আমাদের পার্সিয়াল প্রেসারের জায়গাটা আমরা বুঝতে পারলাম। এবার চলে আসবো ডিফিউশন অ্যান্ড ডিফিউশনে চলে আসবো। নেক্সট ডিফিউশন। ডিফিউশন বাংলায় বলা হয় ব্যাপন। ডিফিউশনের এক্সাম্পল কি? ডিফিউশনের এক্সাম্পল, ঘরে কোথাও একটা ধূপ জ্বললে সেটা চারিদিকে ছড়িয়ে পড়ে, ডিও মাখলে ডিওর গন্ধটা অনেক দূর পর্যন্ত যায়, এটা ডিফিউশন অফ গ্যাস। গ্যাসের ডিফিউশনের একটা গ্রাহামস ল আছে। গ্রাহামস ল অফ ডিফিউশন অফ গ্যাস, উনি বলছেন অ্যাট এ কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার, যখন টেম্পারেচার এবং প্রেসারটা কনস্ট্যান্ট তখন কোনো একটা গ্যাসের ডিফিউশন রেট অফ ডিফিউশন আর ভ্যারিজ অ্যাজ 1/√D, তার ডেনসিটির স্কোয়ার রুটের ইনভার্সলি প্রপোর্শনাল। মানে কোনো একটা গ্যাসের একটা স্থির চাপ উষ্ণতায়, একটা কনস্ট্যান্ট টেম্পারেচার এবং প্রেসারে কোনো একটা গ্যাসের ব্যাপন হার বা রেট অফ ডিফিউশন তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তার মানে রেট অফ ডিফিউশন অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার ইজ প্রপোর্শনাল টু দ্য ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট অফ দ্য ডেন্সিটি অফ দ্য গ্যাস। আবার বলছি, দ্য রেট অফ ডিফিউশন অফ এনি গ্যাস অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট অফ দ্য ডেন্সিটি অফ দ্য গ্যাস। এখন ডেন্সিটি আবার ভেপার ডেন্সিটির সাথে প্রপোর্শনাল। ডি ইজ ভেপার ডেন্সিটি, ভেপার ডেন্সিটি আবার ডি ইজ ইকুয়াল টু, তোমরা ভালোভাবে জানো, m/2। সো উই ক্যান রাইট, এখানে আমি আরেকটা ফর্ম লিখতে পারি, এটা 1 নম্বর ফর্ম, R varies as 1/√D, or আমি লিখতে পারি R varies as 1/√m also. ওকে, দ্যাট মিনস এটার ক্ষেত্রে হবে R1/R2 is equal to D2/D1, দুটো ডিফারেন্ট গ্যাসের ক্ষেত্রে। R1/R2 মলিকুলার মাস দিয়ে যদি ভাবি M2/M1, ভেরি সিম্পল। ওকে, 2টা তো কনস্ট্যান্ট, ওই জন্য ওখানে 2টা থাকছে না, ওগুলো তো কেটেই যাবে কনস্ট্যান্টগুলো। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এর উপর খুব ভালো ভালো প্রবলেম আছে। এখন রেট অফ ডিফিউশন অফ গ্যাস কি করে মাপা হয়? রেট অফ ডিফিউশন, এটা হচ্ছে রেট অফ ডিফিউশন কি করে মাপা হয়? অনেক রকম ভাবে মাপা যায়। ভলিউম of gas diffused, যতটা গ্যাস ডিফিউজড হয়েছে ডিভাইডেড বাই টাইম টেকেন, যতটা টাইম লেগেছে। তোমরা ভেলোসিটি কি করে বের করো? ডিস্টেন্স ট্রাভেলড বাই টাইম টেকেন। এখানে ভলিউম অফ গ্যাস ডিফিউজড বাই টাইম টেকেন, ডিস্টেন্স দিয়েও করা যায়, যদি ওখানে যে জায়গাটা দিয়ে যাচ্ছে তার ক্রস সেকশন যদি কনস্ট্যান্ট থাকে তাহলে লেন্থ দিয়েও মাপা যায়। মানে ধরো একটা গ্যাস নল, একটা কাঁচ নলের মধ্য দিয়ে যাচ্ছে,
বা কোনো পাইপের মধ্য দিয়ে গ্যাসটা যাচ্ছে, যার এটা ফিক্সড, যার ক্রস সেকশনটা ফিক্সড, তাহলে সেটা যদি এল ডিস্টেন্স যায়, এল বাই টিটাকে টি টাইমে যদি এল ডিস্টেন্স যায়, গ্যাসটা যদি টি টাইমে যদি এল ডিস্টেন্স যায়, এখানের এটা যদি এল ডিস্টেন্স যায় গ্যাসটা, তাহলে এল বাই টি মানে ডিস্টেন্স ট্রাভেলড বাই টাইম টেকেন, এটাকেও আমরা বলতে পারি রেট অফ ডিফিউশন। এই ব্যাপারগুলো মাথায় রেখো, ভলিউম দিয়ে প্রকাশ করা যায়, কতটা ভলিউম গেল কতটা টাইম লাগলো, ভলিউম বাই টাইম অথবা ডিস্টেন্স বাই টাইম, সেটা হবে তখনই যদি আমরা দেখি যে গ্যাসটা যে পাত্রের মধ্যে দিয়ে যাচ্ছে তার ক্রস সেকশনটা যেন কনস্ট্যান্ট হয়, না হলে ছড়িয়ে ছিটিয়ে গেলে ওইভাবে লেন্থ দিয়ে মাপা সম্ভব নয়। ক্লিয়ার? বুঝলাম। এর উপর প্রবলেমগুলো দেখো, দুটো তিনটে ভালো প্রবলেম করাবো। এর উপর প্রবলেমগুলো দেখো, বলা আছে রেট অফ ডিফিউশন, রেট অফ ডিফিউশন of H2 is root over 15 times root 15 গুণ to that of a hydrocarbon ব্র্যাকেটে ফর্মুলা CnH 4n-2 n ইকুয়ালস টু কত? তাহলে কি করবে, আমরা গ্রাহামস ল থেকে পেয়েছি R1/R2 ইজ ইকুয়াল টু রুট ওভার M2/M1। গ্যাস দুটো আমাকে বলে দেওয়া আছে, মলিকুলার মাস বের করে ফেলতে পারবো। তাহলে R1 M1 মানে ধরলাম হাইড্রোজেনের মলিকুলার মাস, M অফ H2 ধরলাম ওটাকে, এটা হলো 2, M2টাকে ধরলাম M অফ হাইড্রোকার্বনটা, কার্বনে 12 12n প্লাস হাইড্রোজেনে 1 4n-2 মানে 16n-2 হলো। তাহলে R1/R2 ইজ ইকুয়াল টু দেওয়া আছে রুট ওভার 15, R1টা তো হাইড্রোজেনেরটা ওই হাইড্রোকার্বনের থেকে রুট ওভার 15 গুণ বেশি। therefore we can write root over 15 is equal to root over M2 মানে হলো 16n-2/2, রুটগুলো উঠিয়ে দাও, তাহলে 15 is equal to 8n-1/1, that is 8n is equal to 16, that is n is equal to 2। তাহলে ফর্মুলা হলো, n এর ভ্যালু চেয়েছে আমরা বের করে ফেলেছি, ফর্মুলাও চাইতে পারে, n এ ফর্মুলা হয়ে গেল, ফর্মুলাটা হবে C2H6। ক্লিয়ার? এটা একটা প্রবলেম গেল। টেক দ্য স্ক্রিনশট। নেক্সট, ভেরি সিম্পল প্রবলেম। আর একটা কোশ্চেন দেওয়া আছে, ধরো এরকম কোশ্চেন, U235F6 অ্যান্ড U238F6, এটা একটা এন্ট্রান্স এক্সামে পড়েছিল। U235F6 আর U238F6 এদের রেট অফ ডিফিউশন কম্পেয়ার করো, কম্প্যারিজন পড়েছিল। তাহলে এটা হালকা বুঝতেই পারছো, এটার মলিকুলার মাস কত হবে 238, এটা M1 ধরলাম, M1 ইজ ইকুয়াল টু 238 প্লাস 19 ইন্টু 6, সরি 235 প্লাস এটা হচ্ছে 349 আর এটা আসবে 352। M2 ইজ ইকুয়াল টু হচ্ছে 238 প্লাস 19 ইন্টু 6, ফ্লুরিনের অ্যাটমিক মাস তোমরা জানো 19,
এটা আসবে 352। তাহলে বুঝতেই পারছো যেটা হালকা সেটা ইজিলি ডিফিউজ করবে। তাহলে R1 বাই R2 ইজ ইকুয়াল টু রুট ওভার M2 বাই M1। এটার রেট অফ ডিফিউশন R1, এটার রেট অফ ডিফিউশন R2 ইজ ইকুয়াল টু রুট ওভার 352 বাই 349। এটা ভ্যালু আসছে 1.0043। বুঝতেই পারছো একের সামান্য বেশি আসবে। তাহলে R1 ইজ ইকুয়াল টু 1.0043 ইন্টু R2, মানে সেকেন্ড গ্যাসটার থেকে 1.0043 টাইমস বেশি রেটে আর প্রথম গ্যাসটা ডিফিউজ করবে। আর একটা প্রবলেম আছে, এটা স্ক্রিনশট নিতে পারো। আর একটা প্রবলেম আছে করিয়ে দিয়ে আমি পরের থিওরিতে যাব। নেক্সট, একটা গ্লাস পাইপ আছে, ট্রান্সপারেন্ট গ্লাস পাইপ। ওকে, এই গ্লাস পাইপের মধ্যে দিয়ে একদিক থেকে NH3, একটা গ্লাস এরকম ইউনিফর্ম একটা গ্লাসের পাইপ আছে, বাইরে থেকে দেখা যায় এরকম ট্রান্সপারেন্ট গ্লাস আছে, মানে ট্রান্সপারেন্ট কাঁচ। এটা A প্রান্ত, এটা B প্রান্ত। A প্রান্ত থেকে NH3 গ্যাস পাঠানো হলো, আর B প্রান্ত দিয়ে HCl গ্যাস পাঠানো হলো। তাহলে কোয়েশ্চেনটা হচ্ছে কোথায় প্রথমে সাদা ধোঁয়াটা দেখা যাবে। ধোঁয়াটা কেন দেখা যাবে আমি বলেই দিচ্ছি। তার কারণ NH3 প্লাস HCl রিয়্যাক্ট করে তো NH4Cl তৈরি করবে। এটা একটা সলিড, এটা হোয়াইট ফিউম তৈরি করে, সাদা ধোঁয়া তৈরি করে। সেই সাদা ধোঁয়া তৈরি হবে। কোন দিকে প্রথমে দেখা যাবে? এটার মলিকুলার মাস লিখি 36.5, এটার মলিকুলার মাস 17। তাহলে এটা দ্রুত যাবে। ধরো টি টাইম, আমি ধরে নিলাম টি টাইম পরে এটা সাদা ধোঁয়াটা দেখা যাবে। যখনই মিশবে তারা টি টাইমই যাবে, টি টাইম তারা ট্রাভেল করবে। কোন দিক ঘেঁষে হবে? যে স্লো সে বেশি ছুটে চলে যাবে অন্যদিকে। তাহলে বি সাইড ঘেঁষে হবে। ধরো এই জায়গাটাই হবে। এটা এখান থেকে ধরো L সেন্টিমিটার, টোটালটা যদি 100 সেন্টিমিটার হয়, ধরো 100 সেন্টিমিটার টোটালটা, তাহলে কি করে আমরা L এর ভ্যালুটা বের করব, রাইট? তাহলে এটা হচ্ছে 100 মাইনাস L, ডেফিনেটলি এটা 100 মাইনাস L। তাহলে R of NH3 ওটা কতটা লেন্থ গেছে? NH3 গেছে L লেন্থ, তাহলে L বাই টি। টি টাইমে ওটা যাবে L বাই টি, ক্লিয়ার? টি টাইমে ওটা L বাই টি যাবে। আর HCl কতটা যাবে? R of HCl ইজ ইকুয়াল টু 100 মাইনাস L। এই সেলটা এইটুকু যাবে, দিয়ে দুজনে রিঅ্যাক্ট করবে বাই টি। আর M of NH3 আমরা অলরেডি করে ফেলেছি, ইজ ইকুয়াল টু 17, অ্যান্ড M of HCl কত? 36.5। M of HCl is equal to 36.5. Let us solve the question. R of NH3 according to Gram's law by R of HCl is equal to root over M of HCl by M of NH3. তাহলে টি কেটে যাবে, L by 100 minus L is equal to root over 36.5 by 17. By calculating this value you can find it out. এটা 61 এর মতো আসবে। এলটা 60 পয়েন্ট সামথিং আসবে, আর মানে NH3 ট্রাভেল করবে 60 পয়েন্ট সামথিং সেন্টিমিটার, আর বিটা মানে HCl ট্রাভেল করবে 39 পয়েন্ট সামথিং সেন্টিমিটার। ক্লিয়ার? এটা দারুণ কোয়েশ্চেন, দারুণ ভালো থিওরি। এটাকে স্ক্রিনশট নিয়ে নাও, তারপর আমি পরেরটায় আসছি।
এবার আসবো আমরা ইফিউশন। ডিফিউশন তো বললাম, ইফিউশন। ইফিউশন মানে হলো চাপ ওখানে কনস্ট্যান্ট